মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। এখনই পদক্ষেপ না নিলে মার্চে নিয়ন্ত্রণের বাইরে যাবে পরিস্থিতি। নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ, বলছে কর্তৃপক্ষ। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোট। জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি নামবে রাজপথেও। আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি, সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখন সংসদে আমরা ভূমিকা রাখবো। জাতির বৃহত্তর স্বার্থে এবং দলগত সিদ্ধান্তের জায়গা থেকে জামাতে ইসলাম বা অন্য যে কোনো দলের সাথে ইসলামের সরকার নির্বাচনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের বোঝাপড়া হলেও হতে পারে। যাত্রাবাড়িতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে দ্বন্দ্বেই হত্যার শিকার লেগুনা চালক খায়রুল, জানালো র্যাব। পাওয়া যায়নি চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা। যতটুকু আমরা জানতে পেরেছি, চাঁদার বিষয়টা আমরা পাইনি। আমরা পেয়েছি যে ওই সিরিয়াল যেটা থাকে ওইটাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটেছে। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সদস্যদের সাথে গোলাগুলিতে এক সশস্ত্র জেএসএস সদস্য নিহত। আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। অনিশ্চিত মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ। পরিশোধ করা বাড়তি শুল্ক ফিরে পেলেও নতুন সিদ্ধান্তের স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় ঢাকা। শেরপুরে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিংয়ে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আবাদি জমি। প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বারন্ত এখন পৌঁছে গেছে ধৈর্যের শেষ সীমায়। গবেষণায় উঠে এসেছে গত এক মাসে মশা বেড়েছে 40%। তাই আগামী এক মাসের মধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে পরিণতি হবে ভয়াবহ। তবে সিটি কর্পোরেশনের দাবি, নতুন উদ্যমে শুরু হচ্ছে কাজ। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই মিলবে সুফল। রাজধানীর আগারগাঁও এলাকা বিকেল হলেই মশার উৎপাতে স্থির হয়ে বসা দায়। কয়েলের ধোঁয়াকেও তোয়াক্কা করে না মশার এই বিশাল মিছিল। দিনের বেলা ঘরে বসতে পারি না, কথা কইলে মুখে ঢুকে যায়, নাকে ঢুকে যায়। অনেক মশার জন্য থাকা যায় না। আমাকে মশা একটু টয়লেটে যাবি, হেও মশা। ড্রেনগুলো একটু ঠিক মতো পরিষ্কার না। এই এলাকার পাশের খালেই যেন চলছে কিউলেক্স মশার চাষ। নোংরা ডোবা কিংবা জমে থাকা পানিতে এই মশার বংশ বিস্তার হয়। এর ফলে হতে পারে জাপানি এনসেফালাইটিস কিংবা গোদ রোগ। আর ঢাকায় 90% মশাই এই কিউলেক্স মশা। মশা নিয়ে করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে আরও ভয়ানক সব তথ্য। গবেষণা বলছে, জানুয়ারির তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসেই মশা বেড়েছে 40%। আর 1 ঘন্টায় কামড়াতে আসা মশার সংখ্যা 1 মাসে বেড়েছে প্রায় দ্বিগুণ। ঘন্টায় মাত্র 5টি মশা কামড়াতে এলেই সেটি বিশ্বমান অনুযায়ী বেশ ক্ষতিকর হিসেবে ধরা হয়। সেখানে বাংলাদেশে এই সংখ্যা 850টি। ফলে কি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে বাংলাদেশের মানুষ, সেটি স্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই মশার বৃদ্ধির পেছনে মোটা দাগে কাজ করছে দুটি কারণ। এখনই জোরালো ব্যবস্থা না নিলে মার্চে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। উপযুক্ত তাপমাত্রা, পর্যাপ্ত পরিমাণ খাবার পানিতে থাকা এবং ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয়। মশক নিধনের কাজ করবে যারা, সেই সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রতি বছরই থাকে প্রশ্ন। তবে কর্তৃপক্ষ বলছে, মশা নিধন নিয়ে নতুন করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়েছে মশক নিধন ওষুধের নমুনা। আগামী 10-15 দিনের মধ্যে মশার প্রভাব কমে আসবে বলেও আশাবাদী সিটি কর্পোরেশন। আজকে কিন্তু না জানিয়ে কিন্তু ফিল্ডে গিয়েছি। ফিল্ডে যে যারা মশা স্প্রে করছে তাদের কাছ থেকে আমি স্যাম্পল কালেক্ট করেছি। এটা আমি ল্যাবে পাঠাবো। ল্যাবে পাঠানোর পরে টেস্ট রিপোর্ট আর প্লাস হলো আমাদের যখন আমরা ওষুধটা ক্রয় করি ওই রিপোর্ট, দুটাকে মিলিয়ে দেখবো যে আসলে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। যে কোনো মূল্যে মশার বিস্তার রোধ করতে কর্তৃপক্ষের আরও জোরালো ও কার্যকরী ভূমিকা চায় সাধারণ মানুষ।
প্রতি বছর মশক নিধন নিয়ে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম থাকে প্রশ্নবিদ্ধ, এমনকি যেই ওষুধগুলো ছিটানো হচ্ছে সেগুলোর মান নিয়েও থাকে প্রশ্ন। তবে সিটি কর্পোরেশনের দাবি নতুন উদ্যমে শুরু হয়েছে কাজ। অবশ্যই ঐক্য নয়, রাজনৈতিক ইস্যুতেও একসাথে মাঠে থাকবে জামায়াত ইসলামী ও এনসিপি। দল দুটির শীর্ষ নেতারা বলেন, জনস্বার্থ বিঘ্নিত হলে সংসদের পাশাপাশি রাজপথেও থাকবে 11 দলীয় জোট। তবে সিটি, পৌর সহ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এনসিপির সদস্য সচিব। যদিও মাঠ পর্যায়ে নেতাদের দলগত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াত মুখপাত্র। লামিয়া তিথির রিপোর্ট। বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি, এটা একটা নির্বাচনী সমঝোতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য করে জাতীয় নির্বাচন করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই যোদ্ধাদের নেতৃত্বাধীন এনসিপি এই জোট নিয়ে সমালোচনায় ছিল। দল ছাড়েন নারী নেত্রী সহ বেশ কয়েকজন। এরপরও ঐক্য অটুট রেখে নির্বাচনে 77 আসন পায় জামায়াত এনসিপির 11 দলীয় জোট। সেই ধারাবাহিকতায় তাদের নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যে রূপ নিয়েছে। নতুন এই রাজনৈতিক জোট নিয়ে প্রশ্ন ছিল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কাছে। জানান, নির্বাচনী ঐক্যের ধারাবাহিকতায় তারা একসাথেই আছেন, থাকবেন রাজনৈতিক কার্যক্রমেও। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের মধ্যকার নির্বাচনী যে ঐক্য, সেই ঐক্যের ধারাবাহিকতা এখনো পর্যন্ত এটা চলমান আছে। জামায়াত বলছে 11 দলীয় জোটের মধ্যে 4 দলের সংসদে প্রতিনিধিত্ব আছে। সংসদের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন দাবিতে একসাথে মাঠে থাকবেন তারা। জোট সাধারণত যেটা হয়েছে অতীতে, যে জোটে থাকলে একজন আহ্বায়ক থাকেন, একজন মেইন আহ্বায়ক থাকেন, অন্যরা সদস্য থাকেন অথবা যুগ্ম আহ্বায়ক থাকেন, এইভাবে থাকেন। আমরা ঠিক এইভাবে করিনি, আমরা এটাকে নির্বাচনী ঐক্য বলেছি। সমঝোতার ভিত্তিতে আমরা আসন সমঝোতা করেছি। এখন এইভাবে এখনো সংসদে আমরা ভূমিকা রাখবো। শূন্য থাকা সিটি, পৌর, উপজেলা সহ স্থানীয় সরকার নির্বাচনে কি জামায়াত এনসিপি নেতৃত্বাধীন 11 দলীয় জোট ঐক্যের ভিত্তিতে অংশ নেবে, এমন প্রশ্নে নেতারা বলেন এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দিক নির্দেশনা দিয়েছি। তো প্রথম ফেজে হবে বিভিন্ন সিটি কর্পোরেশনগুলোতে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি, এবং পর্যায়ক্রমে অন্যগুলোতেও আমরা সেই প্রস্তুতিগুলো নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি কমিটিও আমরা তৈরি করেছি। খুব শীঘ্রই সে কমিটি তার কার্যক্রম শুরু করবে। আমরা আমাদের মতো করে আমাদের কার্যক্রমটা শুরু করেছি। যে কোনো সময় জাতির বৃহত্তর স্বার্থে এবং দলগত সিদ্ধান্তের জায়গা থেকে জামায়াতে ইসলাম বা অন্য যে কোনো দলের সাথে স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের বোঝাপড়া হলেও হতে পারে। 11 দলীয় জোটের শীর্ষ 2 নেতা বলছেন, বিএনপি সরকারের ভালো কাজকে স্বাগত জানাবে তারা, তবে জনস্বার্থ বিঘ্নিত হলে কোনো ছাড় দেবে না। লামিয়া তিথি। ছোটবাড়ি এলাকায় লেগুনা চালক খায়রুল ইসলাম হত্যাকাণ্ডে নতুন মোড়। র্যাব বলছে, চাঁদাবাজি নয়, যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে তৈরি দ্বন্দ্বেই পিটিয়ে হত্যা করা হয় খায়রুলকে। এ মামলায় এজাহারভুক্ত 3 আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য জানায়। র্যাব 10 জানায়, লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে বিরোধের এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান। এই ঘটনায় এখন পর্যন্ত চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 20 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে যাত্রাবাড়ির চিটাগং রোডে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় লেগুনা চালক খায়রুলকে। এ ব্যাপারে তার স্বজনদের দাবি, চাঁদা না দেয়ায় হত্যা করা হয়েছে তাকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। ঘটনার একদিন পরেই যাত্রাবাড়ি থানায় খায়রুলের বাবা 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই চাঞ্চল্যকর হত্যা মামলার 3 দিনের মাথায় সোমবার র্যাব 10 এই ঘটনার এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সোহান মুন্সি, মোহাম্মদ হৃদয় ও শাকিল। 3 আসামিকে গ্রেফতারের পর প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব 10। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন যাত্রাবাড়ি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার SM হাসান সিদ্দিকী। তিনি বলেন, গ্রেফতার আসামিরা জানিয়েছে লেগুনায় যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে বিরোধ শুরু হয়। এই বিরোধের এক পর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খায়রুলকে মারধর করলে তিনি মারা যান। যতটুকু জানতে পেরেছি যে লেগুনার যে সিরিয়াল থাকে, একটার পর একটা সিরিয়াল, এরা মূলত হচ্ছে সবাই লেগুনা কেন্দ্রিক চালক এবং ড্রাইভার। এই সিরিয়ালকে কেন্দ্র করে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে
মারামারিটা হাতাহাতিটা সংগঠিত হয় এবং এর ফলশ্রুতিতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। র্যাব জানাই শুরুতে নানা মাধ্যম থেকে চাঁদা নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রচার হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়নি। আসামি ও ভুক্তভোগী কারো সাথেই চাঁদাবাজি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানায় র্যাব। চাঁদার বিষয়টা আমরা এখনো পাইনি আর কি, আমাদের যতটুকু আমরা জানতে পেরেছি চাঁদার বিষয়টা আমরা পাইনি। আমরা পেয়েছি যে ওই সিরিয়াল যেটা থাকে ওইটাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে হয়তো তদন্তকারী অফিসার তদন্ত করলে হয়তো ফার্দার আরো ইনফরমেশন পাবে আর কি। ইন্ধনের আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বা ইনফরমেশন আমাদের কাছে নেই, এটা আরো তদন্তের দরকার আছে। সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা আরো বলেন, আসামিদের প্রত্যেকের বিরুদ্ধেই মাদক সহ একাধিক মামলা আছে, তবে এই মামলায় আরো তদন্ত প্রয়োজন বলেও জানান এই কর্মকর্তা। শামীম রেজা, মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জিএসএস এর এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে। সোমবার বিকেলে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র, গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী। জানা যায়, প্রথমে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে যায়। সেখানে তাদের উপস্থিতি টের পেয়ে জিএসএস এর সদস্যরা গুলি বর্ষণ করে। পরবর্তীতে সশস্ত্র সদস্য হলামং মার্মা গুলিবিদ্ধ হয়। সেখান থেকে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে তৈরি হয়েছে সংকট। নতুন করে ধার্য করা 15% শুল্কায়ন কতটা স্থায়ী হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কি হবে সেটাও জানে না কেউ। বিশ্লেষকরা বলছেন, পারস্পরিক শুল্ককে কেন্দ্র করেই বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্র। তাদের প্রশ্ন, যদি সেই শুল্কই বাতিল হয় তাহলে বাণিজ্য চুক্তি কেন? বাণিজ্য সচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে বাণিজ্য চুক্তির এখন আর কার্যকারিতা নেই। বাতিল হবার সম্ভাবনাই বেশি। শুল্ক ইস্যুতে গেল বছরের এপ্রিল মাসে বিশ্বজুড়ে ঝড় তোলে যুক্তরাষ্ট্র সরকার। 157টি দেশে আরোপ করা হয় রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। প্রথমে বাংলাদেশের জন্য শুল্ক ধার্য করা হয় 37%, তারপর কমিয়ে নির্ধারণ হয় 35%। বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি করার শর্তে গেল আগস্ট মাসে শুল্ক কমে দাঁড়ায় 20%। চুক্তি স্বাক্ষরের পর 1% কমে নির্ধারণ হয় 19% শুল্ক। তবে গেল 20 ফেব্রুয়ারি পারস্পরিক শুল্ক বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তারপর বিশেষ ক্ষমতায় 2 দফায় আবারও শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক হার এখন 15%। শুল্ক আরোপের নতুন এই সিদ্ধান্তে তেমন চাপে নেই বাংলাদেশ, বরং এই শুল্কের স্থায়িত্ব নিয়েই এখন দুশ্চিন্তা। তবে এতদিন পরিশোধ করা বাড়তি শুল্ক ফেরত দেওয়া নিয়ে নেই উদ্বেগ, কারণ তা পরিশোধ করেছে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। যেরকম একটা ইউনিভার্সাল রেটের উপরে ছিল ট্যারিফ স্ট্রাকচারটা, এখন কিন্তু আমরা সেখানেই চলে গিয়েছি। সুতরাং ওইভাবে চিন্তা করলে আসলে আমাদের জন্য নতুন করে খারাপ হওয়ার তো কিছু নাই। যদি এটা থাকে, নতুন একটা ট্যারিফ ডেফিনেটলি ইমপ্লিমেন্ট হবে। দেশ ভেদে বিভিন্ন ট্যারিফ হতে পারে, এখন এটা আসলে ডিপেন্ড করবে কিভাবে আমরা নেগোশিয়েট করছি তাদের সাথে। পারস্পরিক শুল্ককে কেন্দ্র করে স্বাক্ষর হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা এখন তুঙ্গে। চুক্তির শর্তে চাপে পড়েছে বাংলাদেশ। আমদানিতে যুক্তরাষ্ট্র নির্ভরতা বৃদ্ধি, বোয়িং, কৃষিপণ্য ও জ্বালানি ক্রয়ের চাপের মধ্যে যোগ করা হয়েছে সামরিক সরঞ্জাম কেনার শর্ত। কিছু নির্দিষ্ট দেশ থেকে সীমিত করতে হবে আমদানি, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটা আরোপ করা যাবে না। এমন ধরনের শর্তাদি এটার ভিতরে রয়েছে, কৃষি, শিল্প, সেবা, ডিজিটাল ট্রেড, বাণিজ্য, বিনিয়োগ, যেগুলো মোটেই বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এটি এক অর্থে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তৃতীয় যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করবার ক্ষেত্রে তার হাত পা অনেক ক্ষেত্রে শৃঙ্খলিত করে ফেলেছে। সুতরাং কোনোভাবেই আসলে এই চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তি স্বাক্ষর হলেও তা এখনো কার্যকর হয়নি। সার্বিক পরিস্থিতিতে সই হওয়া চুক্তি বাতিলের পথে। শেরপুরের ব্রহ্মপুত্র নদে নিয়ম নীতির তোয়াক্কা না করে চালানো অপরিকল্পিত ড্রেজিং কেড়ে নিচ্ছে শত শত মানুষের মাথা গোঁজা ঠাই ও ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রের সুবিধা মতো যত্রতত্র বালু তোলায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। প্রশাসনের নজরদারির অভাব আর উদাসীনতার কারণে এই দুর্ভোগ বলছেন ভুক্তভোগীরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
শেরপুর সদর উপজেলার নতুন ভাগলগড় এলাকা ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে চলছে মহাকর্মযজ্ঞ। তবে প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবে 2018 সালে ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফেরাতে 169 কোটি টাকার ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করে BIWTA। কাজ শেষ করার কথা ছিল 2024 সালের নভেম্বর মাসে। এক দফা মেয়াদ বাড়িয়ে করা হয় 2027 সালের নভেম্বর পর্যন্ত, কিন্তু এখনো শেষ হয়নি 50 ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, যেখানে চর জেগেছে সেখানে খনন না করে খরচ বাঁচাতে আবাদি জমি ও বসতবাড়ির কাছে ড্রেজার বসানো হচ্ছে। এতে নদীর গতিপথ বাধাগ্রস্ত হয়ে শুরু হয়েছে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। বাড়িঘর ভাঙ্গে কোন দিকে যাবো? এই ডেজার যদি না আসতো তাহলে আমাদের এই বাড়িঘরগুলো এভাবে ভাঙতো না। সরাসরি মাটি আগে নিয়ে গেছে আমরা কইলে এই ছোট পাড়া ঠান্ডা আগের কোনো হিসেবই করে না। পাশাপাশি নদ থেকে উত্তোলন করা বালু তীরে জমা না করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে পার্শ্ববর্তী জেলাগুলোতে। এতে রাজস্ব হারাচ্ছে শেরপুর জেলা। ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনের নজরদারির অভাব আর উদাসীনতার কারণেই এই দুর্ভোগ। যে দিকে নদী খননের কথা সেদিকে না করে এদিকে করতেছে এবং এই বালুগুলা অবৈধভাবে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে এলা মেলা প্রতিপাদন করতেছি, কিন্তু শেরপুরে ঘুরলাম, মনে করেন পড়াশোনার উনি গেলাম, গেলার পর মনে করেন আমাদের তুজলা এলাকা মনে করেন এলে কোনো মূল্যমান করে না। অপরিকল্পিত ড্রেজিং এর বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ভাঙন কবলিত এলাকায় আপৎকালীন বাঁধের ব্যবস্থা করা হয়েছে। BIWTA এর সাথে কথা বলে টেকসই সমাধানের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। BIWTA এর আওতায় যে আমাদের পুনরুত্থান ব্রহ্মপুত্র নদের যে খনন কাজ চলমান আছে তার আওতায় আসলে আমাদের শেরপুর অংশে বিভিন্ন জায়গায় প্রায় আমাদের 4.5 কিলোমিটার ভাঙন রয়েছে। তো যদি আমরা অর্থ বরাদ্দ পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা সকল ভৌত কাজ যেগুলো আমাদের ভাঙন প্রবণ হচ্ছে সেক্ষেত্রে আমরা নদীর রক্ষা শাসনের জন্য কিছু কাজ করা লাগবে বলে নিউজ। চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক নারী। তার মরদেহ নেওয়া হয়েছে চট্টগ্রামের দেওয়ানহাটে। আমরা আরও তথ্যাদি জানতে চাই এবং সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের সঙ্গে ব্যাপারে কথা বলতে চাই। জুবায়েদ, জানাজার দাফন কখন কোথায় হতে পারে এবং যারা আহত হয়েছেন বাকিদের ব্যাপারে কোনো তথ্য আপনি পেলেন কিনা? যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটার উত্তরটা দেওয়ার আগে আরেকটা দুঃসংবাদ জানিয়ে রাখতে চাই। 17 বছর বয়সী যিনি শাওন, 45 ভাগ যার শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়েছিল, তিনিও 7টা নাগাদ মৃত্যুবরণ করেছেন। এই তথ্যটা আমরা যিনি নিহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তার পিতার কাছ থেকে নিশ্চিত হয়েছে। এবং নূরজাহান বেগম রানী যার কথা বলছিলেন, যিনি মারা গেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়ার পথেই, সেই রানীর কিন্তু জানাজাটা রাত 2টা নাগাদ হয়েছে এবং এরপরেই তার দাফনটা হয়ে গেছে। এবং এটা বিষয়টা তাদের কাছে আমরা যখন জানতে চেয়েছেন তারা বলছেন যেহেতু একজন পোড়া ব্যক্তি ছিলেন তিনি, তো সেই ক্ষেত্রে তার শরীরের বিভিন্ন অংশে একেবারে ঝলসে গেছিল। তো তারা চেয়েছেন সেটি দীর্ঘস্থায়ী না করে তাদের প্রথমে সকালে নাগাদ দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে রাতেই তারা জানাজা এবং দাফনটা সম্পন্ন করেন। এবং এই সকাল 7টা নাগাদ আজ শাওন, যিনি 45% যার শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে, তিনিও মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মৃত্যু সংখ্যা 2 জনে দাঁড়ালো। বাকিদের অবস্থাও এখন পর্যন্ত কিন্তু আগের মতোই মানে আশঙ্কাজনক বলা চলে, যার মধ্যে এখনো 2 জন অত্যন্ত গুরুতর অবস্থায় আছেন। সবকিছু মিলিয়ে ঢাকায় যেহেতু তারা আছেন, সেখানের খবরাখবর সহ নিয়ে এখানে যে শাওন যিনি আছেন, যিনি মৃত্যুবরণ করেছেন, তাকে কবে নাগাদ আনা হবে সব তথ্য আমরা সংগ্রহ করে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো। অবশ্যই জুবায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ এখন যোগ দেওয়ার জন্য। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এই অভিযানের সংবাদ সংগ্রহের সময় বাংলা নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার সহ বেশ কয়েকজন সাংবাদিকের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ জানান সাংবাদিকরা। বলেন, বারবার নিজেদের পরিচয় দেওয়ার পরও পুলিশ পাত্তা দেয়নি। তবে পুলিশ জানায়, অন্ধকার থাকায় সাংবাদিকদের উপর না বুঝে হামলা হতে পারে। এই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটক শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের সরঞ্জাম রাখা এবং দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর চাকু দিয়ে হামলার অভিযোগ ওঠে। কেন সাংবাদিকের প্রতি আমি অন্যায় আচরণ করবো বা মারবো? এটা হয়তো অন্ধকার ছিল, এখানে হয়তো একটা হতে পারে তাদের বক্তব্য
এখনো যারা বুঝতে পারে নাই। তো পুলিশ সদস্যের একজনকে চাকু মারছে, এটা ফর্চুনেটলি এটা চোখে লাগে না। তো যাই হোক এই বিষয়গুলো ওইখানে যারা ছিল তারা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিচয় দিয়েছে, তো ওইটা আমরা খতিয়ে দেখতেছি। নড়াইলের সদর উপজেলার গোবরা থেকে আগদিয়া চৌরাস্তা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ সড়ক এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের অধিকাংশ জায়গায় খানাখন্দ তৈরি হয়ে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বছরের পর বছর দুর্ভোগ পোহালেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এতে ক্ষুব্ধ চলাচলকারীরা। তবে অচিরেই সড়কটি সংস্কার করার আশ্বাস এলজিইডির। নড়াইল থেকে যশোরের শিল্প ও বাণিজ্য কেন্দ্র, নওপাড়ায় কলকারখানা ও শিল্পনগরী, খুলনায় যাতায়াতের সংক্ষিপ্ত ও সহজ পথ এটি। তবে গোবরা থেকে আগদিয়া পর্যন্ত মাত্র 4 কিলোমিটার অংশের জরাজীর্ণ অবস্থা যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি তুলেছে চরমে। গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কে দুরবস্থা নিয়ে মাথা ব্যথা নেই কারো। সড়কের বেশিরভাগ জায়গায় উঠে গেছে পিচ ঢালাই, তৈরি হয়েছে গভীর গর্ত, কোথাও আবার ভেঙে রূপ নিয়েছে খানাখন্দে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে চলাচলকারীদের বাড়ে ভোগান্তি। আমাদের খুব সতর্কতার সহিত গাড়ি চালাতে হচ্ছে। রাস্তাটা কাজ কাম করালে আমাদের জন্য আর কি ভালো হতো, যেহেতু রাস্তাটা শর্টকাট। কয়েক কিলোমিটার রাস্তা ভাঙা, এই জন্য যাত্রী সব জায়গায় নামাই দিয়ে দিয়ে পার করতে হচ্ছে। কারণ একদিন চললে 3 দিন তার শুয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, গাড়ি কুটি উল্টে যাচ্ছে। আমরা চাই যে রাস্তাটা ভালো হোক। আকতি মিনতি করি গভর্নমেন্টের কাছে, যদি এটা সদাই দৃষ্টি দিয়ে এই রাস্তাটাকে পরিপূর্ণভাবে ক্লিয়ার চলাচলের জন্য করে সহজ করে দেয়। মাঝে মাঝে জোড়াতালি দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা হলেও ভারী গাড়ির চাপে তা টেকে না। ফলে মাঝে মধ্যেই গর্তে আটকে পড়ে ট্রাক, বাস সহ ভারী যানবাহন। ঘটে ছোট বড় দুর্ঘটনা। চালটুরু রাস্তা এত খারাপ, অনেক সময় আমাদের গাড়ি পাল্টি খেয়ে যায়, অনেক সময় আমাদের হ্যাঙ্গার ভাঙি যায়, অনেক সময় টিউব ভাঙি যায়। এই ভ্যানটা নিয়ে চলাচলতি করতে পারে না মানুষ, অনেক জায়গায় গর্ত আছে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। আমরা চাই কর্তৃপক্ষের কাছে যে দ্রুত এই কাজটা যেন চালু করে এবং রাস্তাটা যেন মেরামত করে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন এলজিডির এই কর্মকর্তা। রিপেয়ারের জন্য আমরা টেন্ডার আহ্বান করেছিলাম এবং দরপত্রটি অনুমোদনের জন্য সদর দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি যে আগামী সপ্তাহে আমরা অনুমোদন পেয়ে গেলেই খুব দ্রুততার সাথে এই মাসেই কাজটি শুরু করতে পারবো। শুধু আশ্বাস নয়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি অতি দ্রুত